এরা আবার অন্যেরে বলে স্বৈরাচার, অন্যেরে বলে কি ফ্যাসিস্ট। ইউনূস যে 18 মাসে যে শাসন করে গেছে, এর থেকে বড় ফ্যাসিস্ট শাসন তো বাংলাদেশ আর দেখেনি। কিসে শেখ হাসিনা ফ্যাসিস্ট? ওর থেকে তো শতগুণ ফ্যাসিস্ট সে নিজের রূপ দেখিয়েছে। ব্যবসা ছাড়া এই বেহায়া আর কিছুই আমাদেরকে শিখায় নাই বা দেখাইতে পারে নাই। সব ব্যবসা, ব্যবসা, ব্যবসা। 18 মাসের জন্য ক্ষমতা নিয়েছিল। 18 মাস নিজের ব্যবসাগুলোই করে গেছে। জাতির কি হচ্ছে, দেশের কি হচ্ছে, সেটা কোনো কিছুই ছিল না। আর প্রতিহিংসা। আমরা শেখ হাসিনার জায়গায় ইউনূসকে পছন্দ করেছি এবং যেখানে যে রাষ্ট্র পরিচালনায় যার কোনো যোগ্যতাই নেই, যার সমস্ত কিছু হচ্ছে যে নিজের স্বার্থ এবং নিজের বিদেশিদের তাবেদারি, বিদেশের তাবেদারি, বিশেষ করে আমেরিকার তাবেদারি। ওরা কে? ওরা কে? এটা জামাতের কোলে উঠে বলতে কিছু নাই। জামাতের কোলে উঠে কয়েকটা ভোট পেয়েছে। জামাত চলে যাক, এদেরকে কেউ রাস্তায় পাতা দেয় কিনা দেখবো। এরা তো বিপ্লবের কথা বলে। ওদের বিপ্লব ছুটিয়ে দেবে পাবলিক। আওয়ামী লীগের প্রতি তার এমন একটা ইয়ে ছিল, মনে হচ্ছে যে এটা কি মানসিক ব্যাধি ছিল। এই মানসিক ব্যাধির জন্য আওয়ামী লীগকে নিঃশেষ করতে গিয়ে সে এমন এমন প্রতিহিংসার রাজনীতি এদেশের মধ্যে শুরু করে দিয়েছে, মানুষ ঘরে ঘরে অশান্তি লাগিয়ে দিয়েছে। এই প্রতিহিংসার রাজনীতি শুরু করতে গিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে নিঃশেষ করে দিয়েছিল সে এই ভাঙ্গো ওই ভাঙ্গো, মুক্তিযোদ্ধাদের অপমান করো, সিনিয়রদের অপমান করো, মানে কি নাই, মবগিরি করো। সমাজে বিশৃঙ্খলা যত প্রকার আছে সবগুলো শিখিয়ে গিয়েছে। এরা আবার অন্যেরে বলে স্বৈরাচার, অন্যেরে বলে কি ফ্যাসিস্ট। ইউনূস যে 18 মাসে যে শাসন করে গেছে, এর থেকে বড় ফ্যাসিস্ট শাসন তো বাংলাদেশ আর দেখেনি। কিসে শেখ হাসিনা ফ্যাসিস্ট? ওর থেকে তো শতগুণ ফ্যাসিস্ট সে নিজের রূপ দেখিয়েছে। তাকে এই সরকার তার দায়িত্বের অবহেলার জন্য কোনো কিছু করছে না, এটা একটা আনফর্চুনেট। তাকে তো বাংলাদেশের যে আইনগুলো আছে সেই আইনে তাকে, প্রচলিত আইন আমাদের দণ্ডবিধির, আমি এখানে কি বলবো, একজন আইনজীবী এখানে উপস্থিত আছেন, আমাদের দণ্ডবিধি 166, 269, 279, 270, 304-এর এ ধারায় ওকে যে কোনো মুহূর্তে ধরে নিয়ে পানিশ করা যায়। কিন্তু সেটা আসলে কেন হচ্ছে না? এত সমালোচনা হচ্ছে একজন ব্যক্তির বিরুদ্ধে এবং তার সরকারের বিরুদ্ধে। হ্যাঁ, আমরা দেখছি না যে এই সরকার সেই বিষয়ে এটা কেন করছে না আমি জানি না। তো সরকারের উচিত অবিলম্বে, যদি এগুলো না পারে, তাহলে একটা বিচার বিভাগীয় তদন্ত করা। এই যে এত শিশু কেন মারা যাচ্ছে, ইউনূসের গাফেলতি কোথায়, তার স্বাস্থ্য উপদেষ্টার কোথায়, তার স্বাস্থ্য সহকারী উপদেষ্টার কোথায় গাফেলতি ছিল, কোন আমলাদের গাফেলতি ছিল, নাকি এটা শেখ হাসিনার সরকার গাফেলতি ছিল, যেটা বাজনা বাজাচ্ছে এখন নতুন করে তাদের ব্যর্থতা ঢাকার জন্য। তো তাহলে একটা তদন্ত করুক, এই তদন্তের মধ্যে বেরিয়ে আসুক। একটা সংসদীয় তদন্ত করতে পারে, সংসদ যেহেতু এখন চলমান আছে। আর একটা রিট হতে পারে, রিট করছে আমার মনে হয় কতগুলো আইনজীবী রিট করেছিল, সেটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। সেটাও এখন কিছু করে নাই, দুর্নীতি দমন কমিশনে এটা গিয়েছিল। সো আমাদের যে টিকা না পাওয়া, আমাদের যে টিকার ঘাটতি ছিল, আমাদের যে মানে এই অপুষ্টি শিশুদের মধ্যে ছিল এবং চিকিৎসার যে সীমাবদ্ধতা, সব কিছু নিয়ে আমি মনে করি যে পলিসিগত ফেলিওর যেটা ছিল, যে সিস্টেমের যে ফেলিওর ছিল, এক্সিকিউশনের যে ফেলিওর ছিল, এই সবগুলো মিলিয়ে আজকের শিশুদের এই হাহাকার অবস্থা একটা মহামারী আকারে ধারণ করেছে। সরকার এটাতে যেমন নির্বিকার, তেমনি যারা এর জন্য দায়ী, ইউনূস সহ তার গংদের সাজার ব্যাপারে সরকার নিচু হয়ে আছে। এবং এটা অবিলম্বে আমি মনে করি যে এটা জনদাবিগুলোকে সরকারের গুরুত্ব দেওয়া উচিত। ঠিক আছে, ব্যবসা ছাড়া এই বেহায়া আর কিছুই আমাদেরকে শিখায় নাই বা দেখাইতে পারে নাই। সব ব্যবসা, ব্যবসা, ব্যবসা। 18 মাসের জন্য ক্ষমতা নিয়েছিল। 18 মাস নিজের ব্যবসাগুলোই করে গেছে। জাতির কি হচ্ছে, দেশের কি হচ্ছে, সেটা কোনো কিছুই ছিল না। আর প্রতিহিংসা, কীভাবে ঘরে ঘরে প্রতিহিংসা লাগিয়ে দেওয়া যায়। প্রধান উপদেষ্টা সহ একগুচ্ছ উপদেষ্টার বিরুদ্ধে নানা অভিযোগ, দেশ পরিচালনায় তাদের অদক্ষতার যে চিত্র ফুটে উঠেছে, যার দরুন আজকে 415 জন প্রায় মারা গেছে আমাদের সন্তান। আপনার কাছে এখন কি মনে হয় যে 2024-এর জুলাই আগস্ট এই দেশের জন্য অভিশাপ ছিল নাকি আশীর্বাদ ছিল? এটা তো যারা আন্দোলনে যোগ দিয়েছিল, তারা জুলাই আন্দোলন তো অভিশাপ কিংবা আশীর্বাদ এই চিন্তা করে যায় না। তাদের সিম্পল দাবি ছিল একটা কোটা। এই কোটা আন্দোলনকে পরবর্তীতে রূপ দেওয়া হয়েছে এক দফা। আমরা শেখ হাসিনার জায়গায় ইউনূসকে পছন্দ করেছি এবং যেখানে যে রাষ্ট্র পরিচালনায় যার কোনো যোগ্যতাই নেই,
যার সমস্ত কিছু হচ্ছে যে নিজের স্বার্থ এবং নিজের বিদেশিদের তাবেদারি, বিদেশে তাবেদারি, বিশেষ করে আমেরিকার তাবেদারি, এবং ওনার হাতে দায়িত্ব দেওয়াতে উনি যেটা হলো, উনি ছাত্রদেরকে বললেন তার নিয়োগকর্তা, তাহলে জনগণ এখানে ইয়ে হয়ে গেল, আউট হয়ে গেল। তার নিয়োগকর্তারা তখন যা ইচ্ছা তা চুরি দাড়ি যেখানে যা করার বিভিন্ন মন্ত্রণালয় এই তাদেরকে সংযুক্ত করে এই সমস্ত চাঁদাবাজির এবং তোলাবাজির যা কিছু থাকে তদবির বাণিজ্য সব করে দেওয়া হলো। এক একটা যেগুলো রিক্সা চড়তে পারতো না ওগুলো পাজেরও চড়ে। তারপরে হলো যে এই লুটপাটের 18 মাস বাংলাদেশ দেখলো। কিন্তু যেই কাজটা ইউনুস করে দিয়েছে সেটা হচ্ছে খারাপ। জুলাই অভ্যুত্থানের সুফল যদি আমাদের না আসে, আমরা যদি দেখি যে একটা সোনার দেশকে টুকরা টুকরা করে দিয়েছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা তৈরি করেছে এবং ইনক্লুসিভ সোসাইটি বলে যেটা আমরা বলতাম সেটাকে ধ্বংস করেছে। আমরা যে যে ভোটাধিকারের জন্য যে রাজনীতি করেছি, ভোটাধিকারের জন্য যে গলা ফাটিয়েছি, সেই অধিকার কেটে নিয়ে গেছে। একদল ভোটে দেওয়ার অধিকারই পায় নাই, মানে রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো অংশীদারিত্ব ছিল না। আর কিছু লোককে জেলে ভরে দেওয়া হয়েছে বিনা মামলায়, বিনা মামলা বলছি বিনা ইয়েতে অপরাধে। যে এই যে কালচার টোটাল তৈরি হয়েছে এবং সেই চক্রটা এখনো পর্যন্ত চলমান এবং প্রশাসনে সেটা এখনো পর্যন্ত বহন করছে। ইউনূসের এই ভূত এখনো পর্যন্ত রয়ে গেছে। এটা থেকে এখন আমরা উত্তরণ করে কিভাবে সামনে যাব সেটা আমরা পথ খুঁজছি, সেটাও পথ খুঁজে পাচ্ছি না। কারণ বর্তমান সরকার কার্যত মনে হয় যেন ইউনূসের পদাঙ্ক অনুসরণ করছে, নতুন কিছু আমাদেরকে দিচ্ছে না। সো আমরা চাইবো যে বর্তমান সরকার অবিলম্বে বিষয়টা উপলব্ধি করবে যে ইউনূস যে 18 মাসের শাসন চালিয়েছিল সেটা থেকে এই জাতিকে বের করতে হবে। যদি বের না করে তাহলে জুলাই সংগ্রাম বলেন, জুলাই আন্দোলন বলেন, এই সব কিছু বৃথা এবং এটার কোনো প্রয়োজন নাই। এটা শুধু ক্ষমতার পরিবর্তনের সহায়ক বলে মনে করব আমরা, অন্য কোনো কারণও নয়। রাষ্ট্রের গুণগত কোনো পরিবর্তন নাই, জনগণের জীবন মানের কোনো পরিবর্তন নাই, মানবাধিকারের কোনো পরিবর্তন নাই, বাক স্বাধীনতার কোনো পরিবর্তন নাই। না না প্লিজ, যে নিজামী বা অন্যান্য যারা এই আপনার এনসিপিতে যোগ দিচ্ছে এটাকে অন্যভাবে নিজামীর ছেলে বা অন্যভাবে নেওয়ার কারণ নাই। কারণ হচ্ছে এটা কিন্তু জামাতেরই প্রতিবন্ধকতা আছে। জামাত একটা রেজিমেন্ট পলিটিক্যাল পার্টি, ওইখানে আপনি কালকে গিয়ে বড় নেতা হয়ে কিছু করতে পারবেন সেই সুযোগ নাই। ওইখানে ওই সাথী অমুক তমুক এগুলো হয়ে হয়ে ধাপে ধাপে আসতে হয় এবং তাদের নিয়মকানুন মানতে হয়। কিন্তু আপনি এমন একটা পজিশনে আছেন, হঠাৎ করে রাজনীতি করবেন, তো আপনাকে কোথায় রাখবে? জামাত একটা উইংস খুলছে, এটা এনসিপি, ওই উইংসে যোগ দেবেন, ওইখান থেকে আপনাকে নিয়ে ফ্রি এমপি বানাবে কিংবা আপনাকে বানানোর জন্য ওই যে মহিলা মন্ত্রীও বানাইতে পারে। এগুলোর জন্য একটা খুলছে, কারণ এদের একটা আলাদা ফেস লাগবে যে যাতে করে এদেরকে তো রাজাকার বলে, এদেরকে তো রাজাকার বলবে না। সো এই জন্য এদেরকে খুলে রাখছে। এটা জাস্ট একটা দোকান। এটা এনসিপি হচ্ছে জামাতের একটা আলাদা দোকান, এটা বি টিম, এটা অন্য কিছুই না। যারা মনে করে যে এনসিপি একটা রাজনৈতিক দল তারা ভুল করে। আমি তাহলে আপনার কাছে আরেকটি জিনিস বুঝতে চাই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আরেকটি মন্তব্য করেছেন যে তারেক রহমান এরশাদের মতো দেশ চালাচ্ছেন, বিএনপির অনেক সিনিয়র নেতাদের সন্তানরা বিএনপির রাজনীতি, বর্তমান রাজনীতি পছন্দ করছেন না, ভবিষ্যতে তারা এনসিপিতে আবার যোগ দিতে পারেন। তারে বলছে এটা তারেক রহমান দেশ চালাইতে পারতেছে না, সে এরশাদের মতো দেশ চালাচ্ছে, এটা তারে বলছে। আপনারা এই সমস্ত লোকগুলোর রেফারেন্স কেন দেন? ওরা কে? এটা জামাতের কোলে উঠে কয়েকটা ভোট পেয়েছে, জামাত চলে যাক, এদেরকে কেউ রাস্তায় পাত্তা দেয় কিনা দেখবো। এরা তো বিপ্লবের কথা বলে, ওদের বিপ্লব ছুটিয়ে দেবে পাবলিক। জামাতকে ছেড়ে দিক, তারপরে দেখবে। জামাত ছাড়া ওদের শক্তি কি, ওরা পরীক্ষা করুক। এই যে আসিফ মাহমুদ বড় বড় কথা বলছে যে ইলেকশন করুক না, এই যে এখানে এনসিপির হয়ে ইলেকশন করুক একা একা, কি সিটি কর্পোরেশন, এটা তখন দেখা যাবে কত বড় শক্তি এবং জামাত ছাড়া এটা কিভাবে চলতে পারে। জামাত এগুলার জাস্ট মাউথপিস হিসাবে রেখেছে, যেখানে যে জিনিস জামাত তো খুবই একটা সুপরিকল্পিত একটা পলিটিক্যাল পার্টি, ওরা সব কথা বলবে না। ওদের রাজনৈতিক আদর্শ আছে, ওদের রাজনৈতিক বিচক্ষণতা আছে। সেই আদর্শ আমি পছন্দ না করে আপনি না করেন, কিন্তু তাদের একটা আদর্শ আছে, তারা সেই আদর্শ নিয়ে চলে। সেই জায়গায় তারা সব কথা বলে না। সো তারা উল্টাপাল্টা বলানোর জন্য এদেরকে রাখছে যে তোমরা বলো, তোমাদেরটা খাবে তখন। জি, ধন্যবাদ। এই যে
যেই হামের টিকা নেওয়া হয় নাই, তার সরকারের এই অবহেলা, অযোগ্যতা, এই জন্য এতদিন কথা হচ্ছে, সে কিছু বলে না। আর তার অথর্ব স্বাস্থ্য উপদেষ্টা যাকে করা হয়েছিল, যে আহ, কি নাম এই মহিলা, নূরজাহান বেগম। নূরজাহান বেগম, আজকেও দেখছি যে যে এই মহিলা যে কত মানে স্বৈরাচারিণী, কত ফেরোসাস। আজকে একটা ভিডিও বের হয়েছে, একটা ফ্রান্সের এক সাংবাদিককে তাড়াচ্ছে কিভাবে। তার কাছে কথা বলতে গিয়েছিল গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে, সে তাকে দারোয়ান দিয়ে ধরে রীতিমতো বেঁধে বের করে দিচ্ছে। আমি এখানে ব্যক্তিগত অভিজ্ঞতা একটু শেয়ার করতে চাচ্ছি। আমি যখন কাশিমপুর 2 কারাগারে ছিলাম, সুরমা ছিল আমার ডিভিশন প্রাপ্ত যখন হয়েছিলাম, সেই সুরমাতে আমি 2 মাস কাটিয়েছি পুলিশদের সাথে। পুলিশদের সাথে এই জন্য বলছি যে সেখানে যতজন ছিল, আসামি ছিল, তাদের সিংহভাগ পুলিশ, 2-4 জন শুধুমাত্র রাজনীতিবিদ ছিল, আর বাকিরা সবই পুলিশ। এদের অপরাধ কি ছিল? আমি প্রত্যেকের কাহিনী শুনেছি প্রত্যেকের কাছ থেকে, এবং আমি ওদেরকে নিজে অবজার্ভ করেছি। এদের সবার একটা অভিযোগ ওদের বিরুদ্ধে যেটা হয়েছে, এরা প্রত্যেকে দক্ষ কর্মকর্তা, একজন আমাকে অদক্ষ কর্মকর্তা মনে হয়নি, যে সব বিশেষ কর্মকর্তা এরা। এদের অভিযোগ ছিল, এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এরা ওই বিগত সরকারের সাথে এদের সংশ্লিষ্টতা ছিল, এরা আওয়ামী লীগের প্রতি দুর্বল ছিল। এদের বিরুদ্ধে আরেকটা অভিযোগ হচ্ছে যে এদের পদোন্নতি হয়েছে। সো এই পদোন্নতি হওয়া এবং পদোন্নতি বঞ্চিত হওয়া, ক্ষমতা পালাবদলের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনে যদি এটা চলতে থাকে, তাহলে তো আমরা দক্ষ কর্মকর্তা পাবো না। আজকে আমরা কিছু দক্ষ কর্মকর্তাকে বিদায় দিয়ে দিয়েছি, কতগুলোকে অবসরে দিয়েছি, কতগুলো পালিয়ে আছে, কতগুলোকে জেলে দিয়ে দিয়েছি। তো পুলিশ প্রশাসন তাহলে চলবে কি করে? শুধু দল দেখে দেখে যদি প্রশাসন চলে, দল দেখে আমার দল করে কিনা, তাহলে আমি এদেরকে প্রদায়ন করব, তাহলে তো কোনো প্রশাসনই চলবে না। আমরা প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক বিশ্বাসী, কিন্তু আমরা যখন পেশাগত দায়িত্ব পালন করব, তখন আমার এই রাজনৈতিক বিশ্বাস যাতে আমার পেশাতে না পড়ে, সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। সরকার সেটা দেখবে, যে উনি কোন রাজনৈতিক দল করে সেটা না।